মুসলিম ভাইয়ের বউর একটা সরল প্রশ্ন, নুরু তুমি কার? এখন এই যে প্রশ্নটা আসছে নুরু তুমি কার, কনফিউশনটা তৈরি হয়েছে ওই দিন থেকে যখন ঢাকা ইউনিভার্সিটির ভিপি হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল ভিপি নূর। তো সেখানে ওনাকে দেখার পর বলছিল আপনার চেহারাতে আমার মায়ের ছবি পাই। নূরের মা কিন্তু জিন্দাই আছে আলহামদুলিল্লাহ। তারপর আবার বলছে আমি প্রাইমারি স্কুলে থাকতেই ছাত্রলীগ করতাম, নেত্রীর আশীর্বাদ নিয়ে আসছে। আবার যেই ওইখান থেকে আসছে আইসা আবার তার বক্তব্য চেঞ্জ। এরপরে দীর্ঘ সময় যাবৎ বিএনপির পক্ষে বা বিভিন্ন অবস্থান তার আমরা দেখেছি, কিন্তু এখন আজকের দিনে আইসা ভিপিনুর যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যটা অনেকটা কি বলা হয়, মানে আমি কোন অ্যাঙ্গেলে বলবো যে তাদের অবস্থানটা কি, যেহেতু আজকে তারা একটা রাজনৈতিক নিবন্ধন পেয়েছে ট্রাক মার্কার, তো মোটামুটি বিকাশের কালেকশন ভালো হলে ট্রাক দিয়ে নেওয়ারও কিন্তু সুযোগ আছে। আচ্ছা, এখন আসেন বিএনপিকে উদ্দেশ্য করে বা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে, যেহেতু দলটা তাদেরকেই বলা হচ্ছে কোনটা, দেশে এখন যারা ভাবছেন যে লুটপাট নৈরাজ্য চলছে না, এটা কিন্তু ভুল। চলছে, আপনি আপনার এলাকায়ও দেখেন চলতেছে কম বেশি লুটপাট। আর এই লুটপাট নৈরাজ্য করছে আরেকটি নব্য দখলদার। এখন এই দখলদার বলতে সোজা বাংলায় আমরা বুঝি এটা হচ্ছে বিএনপি। জামায়াত ইসলামের নেতাকর্মীরা, বি অনেস্টলি আমি তো আর জামাত করি না, তারপরে যেটা চোখে দেখি সেটা বলতে হবে। আমি এখনো বাংলাদেশের কোথাও কোনো গণমাধ্যমে বা আমাদের এলাকাতেও আমরা দেখিনি জামাতের কোনো সিন্ডিকেট, ওই চাঁদাবাজি, ছিনতাই অথবা ধরেন লুটপাট, টেন্ডার, জ্বালাও পোড়াও, এগুলোতে আমরা কিন্তু আসলে ওরকম ভূমিকা দেখছি না। পাশাপাশি বিএনপি কিন্তু অলরেডি এটাতে জড়িত হয়েছে। আমার কথা না, এটা হচ্ছে ভিপি নূরের কথা। তো প্র্যাকটিক্যালি আমি নিজেও দেখেছি। আজকে আপনার তার যে দল, এই দলকে আজকে নিবন্ধন দেওয়া হয়েছে। তো এর আগে ইসি, এগুলো তো কার্যত বাংলাদেশে কমিশন আছে, জাস্ট যে সরকার ক্ষমতায় থাকে তারই আজ্ঞা পালন করে। তো সেখান থেকে তার দলকে কিন্তু আগে নিবন্ধন দেওয়া হয়নি। এখন আজকে নিবন্ধন দেওয়ার পর তিনি তার যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন সেখানে তিনি বলছেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বীজ বুনেছিল গণ অধিকার পরিষদ। এখন দেশে লুটপাট নৈরাজ্য চলছে, আর এই লুটপাট নৈরাজ্য করছে কারা? আরেকটি নব্য দখলদার গ্রুপ। আর এই সকল লুটপাট আগে করত কারা? আওয়ামী লীগই করত। আর প্রশাসন, ব্যবসায়ী যাদের অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঢালাও ভাবে যে মামলা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনার করা যাবে না। ইভেন প্রতিবেশীর সঙ্গে ভারতকে মেনশন করে বলছে বৈরী পরিবেশ থাকলে দুদেশেরই ক্ষতি হবে। এতদিন আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রাখছে একটু বেশি, সেটা নিয়ে যতটা সমালোচনা হয়েছে বা সবাই মনে করতেন যে নতুন একটা সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হবে, আমি সবসময় বলছি এটা সম্ভব না। ভারতের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, এটার ক্ষতির একটা বড় অংশ কিন্তু আসলে বাংলাদেশেরই যাবে। আবার যারা রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু স্টেবল হইতে পারবে না ভারতের সাথে ওভার পাঙ্গানিয়া। আর এই কারণে দেখেন বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, ভিপি নূর বলেন, সবাই কিন্তু এখন ভারতের সরে কিছুটা কথা বলছে। বলা হচ্ছে যে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত পুতুল রাষ্ট্র করেছিল, মানে আওয়ামী লীগের আমলে। এখন সেটা করা যাবে না, উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, সেটাই চাই। আর গণ অধিকার পরিষদ নতুনদের দল হবে জানিয়ে বলছেন দু একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত করা যাবে না। এটা হচ্ছে ওই যে বিকাশ তারেক আছে, মানে তাদের গ্রুপের মোটামুটি সবাই বিকাশ কালেকশন করে চলে। ব্যক্তিগতভাবে তাদের কর্ম, ব্যবসা, এগুলা কই থেকে আসছে, এখন ব্যবসা আসলো এই টাকা পয়সা কই থেকে আসছে সেটাও একটা ইস্যু। আবার ভিপি নূরের এই টাকা পয়সার ইনকাম সোর্স নিয়ে অনেক ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম, ইসরায়েলি ইস্যু, অনেক কিছু। আচ্ছা, যাই হোক, এখন ক্ষমতাকে কেন্দ্র করে দেখছেন কিভাবে একের পর এক ডিভাইডেশন শুরু হচ্ছে। বিশেষ করে বিএনপির জন্য খুবই খারাপ একটা সময় তৈরি হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা যে এলাকায় আছেন একটু সাবধান হন। পাবলিকের ত্রাণ নেওয়া, ছবি দেওয়ার মতন ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে, অনেক জায়গায় বিএনপি নিজেই করছে, বিএনপি নেতারা নিজেও দিছে। আবার আরেক গ্রুপ আছে খাউয়া গ্রুপ। আমাদের এলাকায় আমি দেখছি একটা গ্রুপ তারা নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করছে, পানিতে নামছে। আরেক গ্রুপ সারা বাংলাদেশ থেকে যে ত্রাণ গেছে এগুলার ছবি দিয়ে দিয়ে বলতেছিল যে বিএনপি কাজ। তো মানুষ এগুলা দেখে নাই, এগুলা দেখেই তো মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া সরকারের পতন ঘটায় দিচ্ছে। তো আর কবে জাগবেন? আর ভিপি নূরের অবস্থানটা আসলে কি, মানে কি মনে করেন যে বিপিনের অবস্থানটা, যে বিএনপি বা জামাত যদি তাদেরকে সাইড না দেয় তাহলে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই দলটা আসলে কি নির্বাচন করলে দুই একটা সিট পাবে? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতন অবস্থান নিয়ে নেয়, বিএনপির মতন অবস্থান নেয়, জামাতের মতনে,
জাতীয় পার্টি বা খেলাফতে মসজিদ যারাই আছে, তখন ভিপি নূরকে আসলে ভোট পাইয়া এমপি হওয়ার যোগ্যতা আছে? কি মনে করেন, একটু লিখেন। প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূসের পুরো ভাষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেই কথাটা মনে হয়েছে, এইটা সবচেয়ে জরুরি ছিল। তিনি আপনার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে আমাদের একটি লক্ষ্য হবে প্রবাসীদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে। তিনি খুব দীর্ঘ বক্তৃতা দেন নাই, এই একটা কথার মধ্যে 100টা জিনিস লুকোনো। আপনি যদি আবার খেয়াল করেন যে প্রবাসীদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে, বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী যারা বিদেশ যাচ্ছি এবং যারা দেশে ফিরছি প্রত্যেক প্রবাসী শ্রমিককে, এখানে যারা ট্যুরে যাচ্ছেন অথবা ভিজিট ভিসায় যাচ্ছেন তাদেরকে তিনি মেনশন করেন নাই, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি তাদেরকে তিনি আলাদা মেনশন করে বলছেন প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা এবং সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা, সেই বিষয়ে শীঘ্রই আপনার পদক্ষেপ নেওয়া হবে। তবে তার এই কথাগুলোর পাশে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনারা যেই ভিডিওটারে খুব শেয়ার করতেছেন, এটা কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের আমলের করা। আপনারা ভিডিওটার প্রথমেই আমি একটু অংশ শুনিয়েছি, এবার নিশ্চয়ই ফোকাস করেছেন, নয়তো ভিডিওটার প্রথমে আবার যান। শব্দটায় বলা হয়েছিল, এটা 71 টেলিভিশনের একটা প্রতিবেদন, 3রা অক্টোবর বিকেলবেলা বা 3রা অক্টোবর দিনের বেলা। এখন আমরা এই যখন কথা বলছি এটা হচ্ছে আগস্ট মাস, তাই না? আজকে আগস্টের সম্ভবত 28 তারিখ, তার মানে এটা এই বছরের ভিডিও না, এটা গত বছরের ভিডিও। অলরেডি আমাদের অনেক কিছু আছে, কিন্তু সুষ্ঠু বাস্তবায়ন, পর্যবেক্ষণ বা বিষয়গুলোকে যারা দেখভাল করেন তাদের অবহেলার কারণে অধিকাংশ টেলিফোন লাইন ডিসকানেক্টেড। তো যেই ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, লাগেজ প্রাপ্তি সহ সকল কিছু, এটা কিন্তু এই বছরের না, এটা আওয়ামী লীগ সরকারের আমলের ভিডিও। যারা করেছেন তারা একটু প্রথমে বোকামি করছেন যে ওই 3রা অক্টোবর শব্দটা কাটতে ভুলা যান নাই। তো আগের সরকারগুলো কম বেশি চেষ্টা করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে যে সম্মান বা মর্যাদা এগুলো হচ্ছে ফেসিলিটিস। দেখেন, ফেসিলিটিস এক জিনিস, আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসছেন, টেবিল ভর্তি আপনার দামি দামি খাবার দিলাম, কিন্তু আপনার সাথে আমার ব্যবহারটা খারাপ হইলো, এই খাবার খাইয়ে আপনার মনে শান্তি আসবে না। কিন্তু আমি আপনার শ্রদ্ধা করলাম, সম্মান দিলাম, টেবিলের ভিতরে সামান্য ডাল ভাত থাকলেও কিন্তু আপনার মনটা ভরে যাবে। তো আগে আমাদের যে সিস্টেমটা ছিল এয়ারপোর্টে, ওটা ছিল ওই রকম, ওই যে 10টা টেলিফোন লাইন, এগুলো আগে সরকারি দেওয়া। লাগেজ সিস্টেমটাও গত বছর শক্ত করা হয়েছিল, কিন্তু ওই যে ব্যবহার, মানে আমাদের সাথে কামলা শ্রেণীর ব্যবহারটা, এটা পরিবর্তন হয় নাই। তো এখন ডক্টর ইউনূস প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ করে একটা বার্তা দিয়েছেন। তার যে বার্তাটার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এখানে বড় অবদান রেখেছে। তিনি বলছেন যে এই অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব। তো আপনারা এই মুহূর্তে জানেন, আমরা যারা আছি তাদের জন্য বলা হচ্ছে যে রেমিটেন্স পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে। কারণ আমরা এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে ভুগছি, ক্রান্তিকালে ভুগছি। এতদিন যারা হুন্ডির পক্ষে ছিলেন, আমি তখন থেকে হুন্ডির বিপক্ষে ছিলাম, আজকেও হুন্ডির বিপক্ষে। 2-1 টাকা রেট বাড়াইয়া হয়তো হুন্ডিওয়ালারা দিচ্ছে, কিন্তু আপনারা যারা হুন্ডিতে টাকা আনতেছেন বা টাকার ব্যবসাটা করতেছেন, তারা কিন্তু অবৈধ চোরাকারবারি, লুটেরা, ব্যাংক লুটকারী অথবা বাংলাদেশকে যারা লুট করছে, তারা কিন্তু এই পয়সাটা আমার আপনার মাধ্যমেই হুন্ডিতে পাচার করে। তা আমাদের যে দীর্ঘদিনের অভিমান অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এয়ারপোর্টের ইস্যুটা না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আরো 2-3টা জিনিস দাবি রাখছি আমাদের ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা প্রবাসী যারা মধ্যবিত্ত দেশগুলোতে থাকে অথবা আরব কান্ট্রিগুলোতে থাকে, তাদের যে কোনো একজন প্রবাসী শ্রমিকের লাশ যদি সে বিদেশের বাড়িতে মারা যায়, তাহলে বিনা পয়সায় লাশটাকে দেশে নিতে হবে, এটা একটা আবদার। দ্বিতীয় হচ্ছে, প্রবাসীরা যারা দেশের বাহিরে যাচ্ছে, ভিসার যে অতিরিক্ত খরচ, সিন্ডিকেট দালালদের যে খরচ, সেই খরচটা কমাইতে হবে। তৃতীয়ত, বিমান বাংলাদেশকে, আমাদের যেসব দেশে বিমান বাংলাদেশের ফ্লাইট পরিচালিত হয়, সেখানে প্রবাসীদের এই বিমানের টিকিটটাকে সাশ্রয় মূল্যে দিতে হবে। এই যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, সেটাকে ভেঙে এই কাজটা করতে হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, বিদেশে অবস্থানকারী যে দূতাবাসগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ আরো কিছু দেশে আছে, যে ওইখানে দূতাবাসগুলোতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে, শ্রমিকদের সাথে এত খারাপ ব্যবহার করা হয়, ওইখানে মনে হয় যে এরা বাংলাদেশের একটা আলাদা জগৎ, এরা মালিক, উন্নত বিষয়গুলো নাই, ঘাড়ের মধ্যে দিবে। তো ওইসব দেশেও যেন প্রবাসীরা আপনার যাওয়ার পরে খুব দ্রুত তারা সার্ভিসটা পায়, এটা নিশ্চিত করতে হবে। আর একটা ফাইনাল আমাদের দাবি,
সেটা হচ্ছে বাংলাদেশে আমরা অনেকে ছুটিতে যাই খুবই অল্প সময়ের জন্য। তো যাওয়ার পর অনেকের পাসপোর্ট কারেকশনের ইস্যু থাকে, রিনিউ করার ইস্যু থাকে, অনেক ধরনের ছোটখাটো ঝামেলা থাকে। এই কাজগুলোর জন্য জনগণের কাতারে দাঁড়াইয়া এই কাজগুলা করতে গেলে আমাদের সমস্যা হয়, অল্প সময় যেহেতু থাকে। সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের জন্য একটা আলাদা ডেস্ক খুলতে হবে, যেখানে আমরা গেলে আমাদের কাজগুলো আলাদা বিশেষ প্রায়োরিটি দিয়ে করে দিবে। জাস্ট প্রবাসী হিসেবে আমার কাছে মনে হয় যে এতটুকু আমাদের দাবি, আর আমাদেরকে এয়ারপোর্টে ভালো ব্যবহারটা যেন নিশ্চিত করা হয়। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে এটা সম্ভব হবে।